আজ মঙ্গলবার, আজকে নিরামিষ রান্না হয়েছিল। একটু ফ্রাইড রাইস আর একটু মটর পনির আর নিরামিষ করে কাজু পোস্ত বাটা দিয়ে একটু আলু। যা যা সবজি ব্যবহার করব সেগুলো ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর এই যে গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। গাজর কিন্তু কাটা হয়ে গেছে, একদম গাজর কাটা রেডি। এরপর ক্যাপসিকামগুলোকেও গাজরের শেপেই আমি কেটে নিয়েছি, যাতে সবজিগুলো যখন একসাথে দেব যাতে দেখতে ভালো লাগে, তাই এরকম করে কেটে নিয়েছি। এরপর বিনসগুলো যতটা সম্ভব লম্বাভাবে কাটা যায় সেইভাবেই আমি কাটার চেষ্টা করেছি। বিনসগুলো এভাবে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই জন্য আমি বিনসগুলোকে এভাবে কেটেছি। বিনস কিন্তু অন্য শেপেও কাটা যায়। গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি সব কাটা হয়ে গেছে। এবার একটুখানি কাজু কিশমিশ দেব, সেগুলোকেও আমি থালার মধ্যে রেডি করে নিলাম, যাতে খুব সহজেই ফ্রাইড রাইসটা রান্না করা যায়। এবার একটা প্যানে ভালো করে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার ফুলকপিগুলোকে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলোকেও শ্যালো ফ্রাইও করা যায়। ওই ভাতের মধ্যেই কিন্তু আমি ফুলকপিগুলোকে তুলে রাখছি, অন্য কোনো জায়গায় নিচ্ছি না, পরে সুবিধা হবে। এবার ওই তেলের মধ্যেই গাজর আর লম্বা লম্বা করে রাখা বিনসগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে, আর তাতে সামান্য লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে যদি ভাজা যায়, তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কালারটা কিন্তু যেরকম সেরকমই থাকবে, কালারের কোনো চেঞ্জ হবে না। তো এইভাবে আমি গাজর আর বিনসটাকে ভেজে নিচ্ছি। তারপরে ওই কড়াতেই তেল দিয়ে আমি সামান্য ক্যাপসিকামটাকে শ্যালো ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা সামান্য ভাজা হয়ে গেলে একটুখানি চারিদিকে সরিয়ে দিয়ে ওই যে কাজু কিশমিশগুলো একটুখানি হালকা ভেজে নেব, একই সাথে যা হয়ে যাবে। এরপরে ওই ক্যাপসিকাম আর কাজু কিশমিশগুলোকে ওই ভাতের ওপরেই কিন্তু একে একে তুলে রেখে দেওয়া হবে। তাহলে ওই যে ক্যাপসিকাম, গাজর, ফুলকপির তেলগুলো আছে ওগুলো ভাতের মধ্যেই থাকবে। এরপর কড়াতে সামান্য ঘি দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা মানে কটা এলাচ, লবঙ্গ আর 2-3 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দেওয়া হলো ওই ঘিয়ের মধ্যে। এইবার কড়ার মধ্যে একে একে সবজি আর সামান্য ভাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর ওপর থেকে স্বাদ মতন চিনি একটু ছড়িয়ে দিলাম, যাতে লবণ আর মিষ্টি ব্যালেন্স থাকে। এইবার সমস্ত ভাত আর সবজিটাকে কিন্তু ভালোভাবে মিক্স করতে পারলেই রেডি হয়ে যাবে হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই ওপর থেকে একটু আধ ভাঙা গোলমরিচ আর একটুখানি ঘি ছড়িয়ে এটাকে রেখে দেওয়া হবে। ব্যাস, সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। এবার বলেছিলাম আমি সাথে কিন্তু আলুর দমও রয়েছে। ওই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর কড়ার তেল কিন্তু গরমও হয়ে গেছে। আপনাদেরকে নতুন অভিযানে অনেক স্বাগত। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা আমি কিন্তু এখান থেকেই শুরু করছি। কড়াতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। আদা, লঙ্কা আর একটু সামান্য টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আলুগুলো ঢাকনা দিয়ে ভাজছিলাম, ওই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমার কিন্তু একেবারে আলু ভাজা হয়নি, কারণ অনেকগুলো আলু ছিল। ওদিকে আদা, লঙ্কা, টমেটো তো পেস্ট হয়ে গেছে। এবার একটুখানি চারমগজ, কাজু আর দই দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা এবার রেডি হয়ে গেছে। ওদিকে কড়ার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে রাখবো। আর বলেছিলাম অনেকগুলোই আলুর দমের আলু ছিল, তাই আবার কিন্তু দ্বিতীয়বার করে আমাকে আলুগুলো ভাজতে হয়েছিল। সব আলু কিন্তু আমার
ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মশলা কষাবো। কড়াতে তেল দিয়ে তাতে তেজপাতা, জিরে আর সামান্য চিনি ফোড়ন দিয়ে এইবারে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলোকে প্রথমে দেব। এরপরে তাতে বেটে রাখা আদা লঙ্কা পেস্টটাও দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে একে একে কিন্তু আমি একটু রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, স্বাদমতো লবণ, এরপরে মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেটা আমি স্কিপ করে গেছিলাম সেটা হলো, যখন আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তখন কিন্তু আমি স্বাদ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছিলাম। এরপরে আমি কাজু, পোস্ত আর চার মগজ বেটে রাখা দই দিয়ে ওই মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এই মশলাটা কষতে কষতে যখন ঢেকে ঢেকে কষবো আর যখন মশলাটায় তেল উঠে আসবে তখন কিন্তু বুঝতে পারবো যে মশলাটা হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু মশলাটা হয়ে গেছে। আর মশলাটায় এত সুন্দর রং এসেছে, কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু দারুণ রং এসেছিল আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এবার মশলাটার মধ্যে আমি আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষবো। আলুর মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর ওপর থেকে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর টেস্ট হয়। গরম মশলাও দিয়ে দিলাম ওপর থেকে। কষানোর সময় গরম মশলা দিলে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ আসে। আর ওপর থেকে একটু ঘি দিলাম। আমি পরে আর ঘি দিয়ে কিছু দেব না। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবার সামান্য জল দিয়ে ঢেকে রাখলেই কিন্তু আলুর দম রেডি হয়ে যাবে। আলুর দম কিন্তু জল দিয়ে দিয়েছি। ব্যাস, আলুর দম রেডি হয়ে গেছে। আর কি সুন্দর কালারটা এসেছে। চলো এবার নিরামিষ মটর পনিরটাও তৈরি করে নিই। আমি কড়াতে তেল গরম করে দিয়েছি একদম সামান্য পরিমাণে। আর তাতে 2 টুকরো আদা, 2টো চেরা কাঁচা লঙ্কা, তাতে একটু চার মগজ আর কাজু দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার ওই কড়াতেই 2টো বড় সাইজের টমেটো দিয়ে আমি একসাথে সব কটা জিনিস ভেজে নেব। সামান্য ভাজা করা হয়ে গেলে ওই ভাজা গোটা মশলাটাকে আমি মিক্সিং জারে নিয়ে নেব। তারপরে ওটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। এবার পনির ভাজার জন্য আমি ওই কড়াতেই সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। পনির যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তাই পনিরটাকে আমি ঘিয়ের মধ্যেই ভাজবো। একে একে পনির কিন্তু আমি দিয়ে দিয়েছি। পনিরটা ভাজা হোক, আমি এদিকে মশলাটা তৈরি করে নিই। পনির ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পনিরটাকে আমি ভালো করে চিপে তুলে নিচ্ছি। ওই কড়ার তেলেই ভেজে রাখা পেস্ট মশলাটি দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে সিম করে নিতে হবে, কারণ এর মধ্যে দই রয়েছে তাই জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এরপর মটর পনিরের অর্থাৎ মটরশুঁটিগুলো আমরা ওই ভাজা মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওপর থেকে ফেটিয়ে রাখা সামান্য টক দই এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওপর থেকে স্বাদ মতন গরম মশলা আর স্বাদ মতন চিনি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার ওপরে তেল উঠে আসছে। তেল উঠে এলে ওপর থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়ার পরে আলতো হাতে ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে কিন্তু জল দেওয়া যায় ওপর থেকে সামান্য পরিমাণ, কারণ এটা তো ঝোল হবে না, এটা গ্রেভি হবে, কিন্তু এখানে জলের পরিবর্তে সামান্য দুধ ব্যবহার করেছি, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। দুধ, বাটার আর ঘিয়ের এত সুন্দর কম্বিনেশনে একটা গন্ধ বেরোচ্ছিল আর খুব টেস্ট হয়েছিল। এটা তো আমি ব্লগিংটা আগে করেছি, কিন্তু পরে তোমাদের ভিডিওটা যাচ্ছে তাই বলতে পারছি। আমার মটর পনির রেডি। সবাই ভালো থাকবে। এখানেই ব্লগটি আমি শেষ করলাম। নমস্কার। ভিডিওটি যদি ভালো লাগে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানালাম। সবাই ভালো থাকবেন। টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা রইল।